কখনো ভাবিনি নিজের ভাবিকে বিয়ে করতে হবে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করতে হয়েছে। এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি। একটু পরে আমার বাসর, শুধু আমার না, আমার আর ভাবির। এখন তো ভাবি না, বউ। কিন্তু আমার চিন্তা হচ্ছে নীলাকে নিয়ে, আমার গার্লফ্রেন্ড, যাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম। আর তারপর প্রেম। নীলা তো আমাকে তার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসে। নীলাকে এখন কি বলবো? নীলা কি মেনে নেবে সেটা? কি রে, এখনো দাঁড়িয়ে আছিস যে? রুমে যা। আম্মুর কণ্ঠে পেছনে ফিরে তাকালাম। হুঁ। তুই কি আপসেট? না, এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। হুঁ, যা রুমে যা। তারপর আমি ছাদ থেকে নিচে আসলাম। রুমে দরজার সামনে দাঁড়িয়ে আছি। কি করব ভাবতে পারছি না। সাহস জুটিয়ে দরজার থেকে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখলাম ভাবি জানলার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। ভাবির দৃষ্টি আকর্ষণ করার জন্য মীরা আমার দিকে তাকালো। তার দৃষ্টি একেবারে শান্ত। কিভাবে মেয়েটা নিজেকে ধমিয়েও রাখতে পারে? কাব্য, তুমি এসেছো? কোথায় ছিলে এতক্ষণ? শান্ত কণ্ঠে বলল। ছাদে ছিলাম। তুমি জানলা দাঁড়িয়ে কি করছো? ঘুমাওনি? না, কি করে ঘুমাবো বলো? গলায় যে কথা আটকে গেল। আমি কিছু বললাম না। তখন মীরাই বলল, আচ্ছা কাব্য, আমার সাথে এমন কেন হলো? কি দোষ করেছি আমি? বলে ধু করে কেঁদে উঠল। কেঁদো না প্লিজ, তোমার জীবনটাও নষ্ট করে দিলাম। তুমি এখন নীলাকে কি জবাব দিবে? ভাবিকে আমি নীলার কথা শেয়ার করতাম, তাই জানি। এতে তোমার কোনো দোষ নেই। তুমি নিজেকে দোষারোপ করো না প্লিজ। কিন্তু মীরা কেঁদেই চলছে। কাঁদবে না প্লিজ। যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হুঁ। ভাঙা ভাঙা গলায় ভাবি বিছানার গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আমি জানলার পাশে দাঁড়ালাম। ভাবিকে তো খুব ভালোভাবে সান্ত্বনা দিলাম। এখন নিজেকে শান্ত করি কি করে? নীলা আমাকে প্রতারক ভাববে না তো? কি করব এখন? কি করার আছে আমার? কি করতে পারি আমি এখন? তখন হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। পিছনে ফিরে তাকিয়ে দেখলাম মীরা। নীলার কথা ভাবছিলে? আমি মাথা নাড়ালাম। এখনই ঘুমাওনি? আমি না, আমার ঘুম তো সেই দিনেই চলে গেছে যেদিন থেকে নিশান নিখোঁজ। নিশান আহমেদ, আমার ভাইয়া, আজ 4 থেকে 5 মাস থেকে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। জানি না কোথায় আছে ভাইয়া। তখন আমি কিছু বললাম না। জানালার দিকে হয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। তখন মীরা বলল, আমাকে নীলার সাথে দেখা করে দিতে পারবি? মীরা। আমি তখন ভ্রু কুঁচকালাম আর বললাম, কেন? ভয় পেও না, আমি কিছু করব না। নীলাকে বুঝিয়ে বলবো। আচ্ছা, নীলা কি জানি? জানি না, হয়তো জেনে গেছে এতক্ষণে। ও, চিন্তা করো না, আমি বুঝিয়ে বলবো। তুমি আমাদের দেখা করিয়ে দিও। তারপর কিছুক্ষণ নিবরতা। তুমি ভাইয়াকে খুব ভালোবাসতে, তাই না ভাবি? আমার এই প্রশ্ন শুনে ভাবি শুধু আমার দিকে তাকালো। চোখের পানিগুলো শেষ হয়ে গেছে। ভাইয়ার নিখোঁজ হওয়ার পর ভাবি পুরো পাগল হয়ে যাচ্ছিল। এখন আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে। প্রতিদিন রাতে কাঁদতো বোধ হয়। সকালে চোখ দেখে বোঝা যেত। তোমার আর নীলার মাঝে আমি বাধা হয়ে দাঁড়ালাম, তাই না কাব্য? না, এটাতে তোমার কোনো দোষ নেই। এই সময় তোমাকে শপথ দেওয়া খুবই জরুরি, যেটা আমার দায়িত্ব। মুখে স্ফীত হাসি এনে বললাম, তুমি তো নীলাকে ভালোবাসো, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? আমি কিছু বললাম না। তুমি চুপ করে থাকলেও আমার সেটা অজানা নেই কাব্য। আমি তখন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম মীরার দিকে। আম্মুর কথায় এটা একটা কারণ অবশ্য। আম্মু মীরাকে নিজের মেয়ে হিসেবে ধরে এনেছে। আর ভাইয়ার তো কিছু হয়নি, তাহলে ভাবিকে তার আব্বুর বাসায় যেতে দেবে কেন? কিন্তু ভাইয়াকে তো খুঁজেও পাওয়া যাচ্ছে না। তাই ভাবিকে এখানে রাখার জন্য এটাই একমাত্র কার্য, আমার সাথে বিয়ে দেওয়া। আর এমন সময় ভাবির সপোর্ট প্রয়োজন। ঠিক বললাম? তবে কি? ভাবি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আরও একটি কারণ আছে। আমি যেটা ভেবেছিলাম সেটাই। কি? তুমি কি ভেবেছিলে? আমার অনাগত সন্তানের জন্য। আমি মাথা নাড়ালাম। মীরা প্রেগনেন্ট। 3 বা 4 মাসের হবে। তারপর মীরা কিছুক্ষণ আমার দিকে তাকালো। তারপর, জানো কাব্য, তুমি অনেক ভালো। কি জানি, হয়তো আমি ভেবেছিলাম তুমি আমার উপর বিরক্ত, কিন্তু তুমি আমাকে খুব ভালোভাবেই সপোর্ট দিচ্ছ।
আমি ভাবলাম তুমি শুধু আম্মুর কথা রাখার জন্য বিয়েটা করেছো, কিন্তু সত্যি তুমি ভালো। আচ্ছা, তোমার এখন রেস্ট প্রয়োজন ভাবি, ঘুমিয়ে পড়ো যাও। বোকা, সবার সামনে ভাবি ভাবি করবে নাকি? আম্মু এতে কষ্ট পাবে। তাহলে? ভাবি কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, নাম ধরে ডাকতে পারো। নাম ধরে? সমস্যা নেই তো? না, কিন্তু আমি মাথা চুলকাতে লাগলাম। আচ্ছা যাই ডাকো, সবার সামনে ভাবি ডাকো না শুধু। ওকে, যাও শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। তারপর আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম। কিন্তু মীরা জানালার পাশে দাঁড়িয়ে রইল। কি হলো, ঘুমাবে না? আমি, ঘুম আসবে না কেন? প্রতি রাতে তো নিশান আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। এখন তো নিশান নেই, তাই ঘুমও নেই। কিন্তু তোমার তো ঘুমানো প্রয়োজন। কিন্তু আমার তো ঘুম আসবে না। এক কাজ করতে পারি। কি? আমি মাথায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে পড়ো। আমার এমন কথা শুনে মীরা আশ্চর্য হয়ে তাকালো আমার দিকে। হয়তো একটু ইস্তত্ব বোধ করছে আর নিজেকে অপরাধী মনে করেছে। কি হলো? না না, লাগবে না, আমি ঘুমাতে পারবো। কিভাবে? চেষ্টা করলে এমনিতেই ঘুম আসবে। আমি তখন সোফা থেকে উঠে মীরার কাছে গেলাম। আমি জানি তোমার ঘুম আসবে না, চলো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তারপর আমি মীরার হাত ধরে টেনে বিছানায় যেতে লাগলাম। মীরা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, কিছু বলতে পারছি না। আমি মীরাকে শুয়ে দিয়ে মাথায় হাত বোলাতে লাগলাম। মীরার লজ্জায় চোখ বুজে নিল। মীরা যেন কেমন কেমন লাগছে। এতদিন নিশানের সাথে সংসার করলো, আর এখন তার আপন ছোট ভাইয়ের সাথে। ছি, নিজেকে অপরাধী মনে হচ্ছে মীরার। তারপর এইসব ভাবতে ভাবতে মীরা ঘুমিয়ে গেল, আর আমি উঠে পড়ি এবং সোফায় গিয়ে শুয়ে পড়ি। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে চোখ খুলে দেখলাম। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।